আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আষাঢ়ে বৃষ্টি, ঘন বেগের বাতাসে বইছে প্লাবন। চেয়ারম্যানের টিন কাঠের ঘরটার বারান্দার ঝটকা হাওয়ায় বারবার সিক্ত হয়ে উঠছে। বাড়ির পেছনে পশ্চিমের জমিটা ভরাট করে সেখানে উত্তরের গোয়াল ঘরটা স্থানান্তর করা হয়েছিল মাসখানেক আগে। সেই উত্তরাংশে পাকা ভবন নির্মাণের কাজ ধরা হয়েছে। বৃষ্টির প্রতুলতার কারণে কাজ বন্ধ রাখা আছে 3 দিন যাবৎ। এই ধারা শেষ হওয়ার যেন নামই নেই। পারভিন বারবার দরজা খুলে বৃষ্টির গতি দেখছে। মেয়েটা স্কুলে, ছুটির সময় হয়ে গেছে। গত 2 দিন বাড়িতে ছুটি কাটালেও আজ সকালে বৃষ্টির বেগ কিছু কম থাকায় স্কুলে যেতে আগ্রহী হয়েছে অর্পা। ঘরে বসে বসে বড্ড বিরক্ত হয়ে পড়ছিল। আফজাল হোসেন তো কোনো প্রয়োজনেও মেয়েকে ছাড়তে চায় না বৃষ্টি বাদলায়, তবুও জেদ করে গেল। মায়েরও চিন্তা হচ্ছে, ছেলে দুইটাও বাড়ি নেই যে একটু পাঠাবে তাকে নিয়ে আসার জন্য। মেয়েটা জ্বর বাঁধাবে নিশ্চিত, বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে, তবুও কথা শোনানো যায় না। কি হয় 2-4 দিন স্কুল মিস করলে? এরই মধ্যে বড় ছেলে ইফতেখার দীপু চলে আসে মোটরসাইকেলে চড়ে। শার্ট প্যান্ট ভিজে লেপটে আছে শরীরের সাথে। শ্যাম কালো গায়ের রং কেমন ফ্যাকাশে সাদাব হয়ে আছে, নিশ্চিত অনেকক্ষণ যাবৎ ভিজছে। মাকে দরজায় দেখতেই জিজ্ঞেস করে, এখানে দাঁড়িয়ে আছো কেন? অর্পার জন্য চিন্তা হচ্ছিল। মেয়েটা বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে। এখন তো চিন্তা আমার আরো বাড়ল। তোর এই অবস্থা কেন? কতক্ষণ যাবৎ ভিজেছিস? অনেকক্ষণ। ইচ্ছে করছিল একটু ভিজি, অনেকদিন পর ভেজা হলো। হ্যাঁ ভালো, সব একত্রে পড়ে থাক বিছানায়। আরেকটা তো আছেই, খেলার পাগল। ইফতেখার নামতে গিয়েও নামেনি মোটরসাইকেল হতে। পুনরায় স্টার্ট করে বলল, অর্পা আসেনি না? যাই নিয়ে আসি। তোর যেতে হবে না, পোশাক পাল্টা ঘরে এসে। আসছি, বেশিক্ষণ লাগবে না। আধভাঙা কাদামাক্ত রাস্তা। এই রাস্তার কাজটাও শীঘ্রই ধরার কথা ছিল। টানা বৃষ্টি সব স্থগিত করে রেখেছে। মিনিট 5 মধ্যে অর্পার স্কুল এসে পড়েছে ইফতেখার। স্কুল ছুটি হয়ে গেছে অনেকক্ষণ, বেশিরভাগই চলে গেছে, কেউ ভিজে, কেউ বা ছাতা মাথায় চড়িয়ে। বারান্দায় কিছু সংখ্যক দাঁড়িয়ে আছে বৃষ্টি থামা কিংবা কমে আসার অপেক্ষায়। অর্পা বান্ধবীদের সাথে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে রেখেছে বাইরে। আশ্রে পড়া বৃষ্টির পানি হাতে জমা করে দুষ্টমি করছে। একে অপরের দিকে ছিটিয়ে দিয়ে বারান্দায় ছোটাছুটি করছে। বারান্দার সংলগ্নে মোটরসাইকেল এসে থামতেই দুষ্টমি বাদ দিয়ে ছুটে আসে অর্পা। আরে ভাইয়া, আমাকে নিতে এসেছো? ইফতেখার তার দিকে পর্যবেক্ষণ করে বলে, ভিজে তো গেছো, অযথা সময় নষ্ট করছিলে কেন? গেইটে দাঁড়িয়ে একটা রিক্সা ডেকে চলে যেতে পারতে। এমনি একটু সময় কাটাচ্ছিলাম। মিনমিনে গলায় বলে অর্পা। ইফতেখার জিজ্ঞেস করে, রিক্সা ডাকবো? না হয় মোটরসাইকেলে উঠে বসো, সেই তো ভিজেছই, দ্রুত যাওয়া হবে। ভাইয়ের পিছু বসে যায় অর্পা। ইফতেখার কোনো রকম সময় নষ্ট না করে রওনা হয় বাড়ি পথে। বাজারে এসে দেখে বিরাট জ্যাম। আধভাঙ্গা রাস্তা হওয়ায় খুব সাবধানে চলতে হচ্ছে রিক্সাওয়ালাদের। এলোমেলো স্তরে পুরো রাস্তা দখল করে ধীরে ধীরে এগোচ্ছে। ইফতেখারও ফাঁকে ফাঁকে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ছে। সুযোগে সুযোগে এগিয়ে যাচ্ছে জট এড়িয়ে। ঘন চলাচলে রাস্তা খুব বেশি কাদামুক্ত হওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। এক হাতে ভাইয়ের কাজ চেপে রেখে অন্য হাতে নাক ঢেকেছে অর্পা। কতক্ষণে বের হওয়া যাবে তাই দেখছে সামনের দিকে। ইফতেখার আরেকটা রিক্সা টপকে যেতেই হঠাৎ রিক্সা হতে এক যাত্রীর থুতু এসে পড়ল ইফতেখারের গায়ে। আল্লাহ, কি করলাম! সাথে সাথে লজ্জায় অপরাধ বোধে মুখ ঢেকে ফেলেছে যাত্রী। অর্পা ক্ষিপ্ত হয় তার প্রতি। চোখ নেই নাকি ফালতু? ইফতেখারের গা কিঞ্চিত ঘিন ঘিন লাগলেও ক্ষিপ্ততা আসেনি একদমই। একবার নিজের শার্টে তাকিয়েই আবার পথ চলতে ব্যস্ত হয়েছে। কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি, বরং অর্পাকে চুপ থাকতে বলল। দোষ খুঁজতে গেলে নিজেকে আগে দেখতে হবে, কেননা যাত্রী তো আর জানে না হুট করে মোটরসাইকেল চলে আসবে ধীর চলা রাস্তায়। অন্যথায় কান পর্যন্ত পৌঁছেছে অনুতপ্ততা প্রকাশ। সব মিলে গুরুতর কোনো ব্যাপার নয়। পথের শেষটা পর্যন্ত বৃষ্টির পানিতে থুতুর কোনো চিহ্ন রয়ে যায়নি পোশাকে। বাড়ি পর্যন্ত আসতে আসতে অর্পাও ভিজে একাকার। চটজলদি পোশাক পাল্টানোর তাড়া পারভিনের। কিছুক্ষণ পর বাড়িতে পড়ানোর জন্য শিক্ষক এলেই পড়তে বসতে হয় অর্পাকে। চলে যাওয়ার আগে পারভিনকে ডাকা হয় পরীক্ষা দিয়ে। অর্পার পড়াশোনা খুব একটা এগোচ্ছে না জানিয়ে যায় মাস্টার। আরও চাপ দিতে হবে বাসায়, সামনেই পরীক্ষা। এদিকে মাস্টার যেতে না যেতে চেয়ারম্যান বাড়িতে 2 গলা চিৎকার চেঁচামেচি। এক হচ্ছে পরি, আর এক বকুল কাকা। বকুল কাকা গরুর ঘাস দিতে গিয়ে পিছলে পড়ে একেবারে গোয়াল সীমানা ছেড়ে ঢালু বেয়ে নিচু জমিতে চলে গেছে। তার রান্নাঘরের জানালা দিয়ে দেখেছে পরি। হাসতে হাসতে যেন লুটিয়ে যাচ্ছিল, সাথে হই হই করছিল আনন্দে।
তা দেখে বড্ড খেপেছে বকুল কাকা। ইচ্ছে মতো বকাবকি করে যাচ্ছে পরীকে। পরীও বেশ চাপাটে, একটা কথা ছাড় দিচ্ছে না। যত হেয় করা যায় একে অপরকে ততই করছে। পারভিন এসে ধমক দিচ্ছে পরীকে। একটা থাপ্পড় দিব ধরে। বাপের বয়সী লোকের সাথে কেমন ঝগড়া করস? ওই বেড়াই তো আগে ঝগড়া লাগতে আইছে। তুই হাসলি কে? পড়ছে, আমি দেখছি, হাসি আইছে, তাইলে হাসতাম না? না, হাসবি না। খালি আমারে বকে। বেড়াইও তো মাইয়ার সমান বেডির লগে ঝগড়া করতে আইছে। কই, তারে তো কিছু কইলেন না? পারভিন, তোর এই ঠমকানো স্বভাবটা আমার একদম ভাল লাগে না। যা তো এখান থেকে। যাইতাছি। কাজ ফুরাই গেলেই পরীরে উড়াই দেয়, আবার দরকারে সবার আগে এই পরীরেই আকাশ হতে নামান লাগে। বৃষ্টি কমলে ক্লাব হতে বের হন এলাকার বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন। রিকশায় বড় ছাতা মাথার উপর ধরে পাশে বসেছে খালিদ হাসান। খালিদ অর্পার ফুফাতো ভাই, মামার ডান হাত, বাম হাত হয়ে সবসময় সাথে চলে সে। চেয়ারম্যান হুকুম করা মাত্র তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাস্তবায়নের বন্দোবস্ত বেশিরভাগই হয় তার মাধ্যমে। রাস্তার উন্নয়নে কাজ করার ব্যাপারে ক্লাবে আলোচনা চলছিল এলাকার মেম্বারদের নিয়ে। বৃষ্টির দিন ভারী দুর্ঘটনা চেপে যাচ্ছে পথে ঘাটে, গাড়ি উল্টে যাচ্ছে বাঁকে বাঁকে। দুর্ঘটনার শিকার জনগণের গালি দূর হতে সবার আগে চেয়ারম্যানের উপরই যে পড়ে তা না শুনলেও বুঝেন তিনি। নির্বাচনের আগে কথাও দিয়েছিলেন রাস্তা ঠিক করার কাজ আগে করবেন তিনি। এদিকে বাড়ি নির্মাণ কাজ ধরে ফেলেছে, তাই ইউনিয়ন জুড়ে কানাপসরা চলছে। রাস্তার টাকা বাড়িতে ঢেলেছে, তবে কি বাড়ির উপর দিয়ে সাধারণের চলাচল করা উচিত কিনা, এই ধরনের কিছু কথা আগে পিছিয়ে এসেছে কানে। নিতান্তই মন্দ ব্যাপার। গত 5 বছরও তো সেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করলো, তখন কি তার পাকা বাড়ি ছিল? মানুষ বড়ই অকৃতজ্ঞ। ধীরে ধীরে উন্নয়ন তাদের সয় না, একত্রে সব চাই, অথচ এই চাওয়ারই কোনো শেষ নেই। বাড়ি ফিরেছে সন্ধ্যায়। ইফতেখার সন্ধ্যা জুড়েই ঠান্ডায় জমে ঘুমাচ্ছে কাঁথামড়ি দিয়ে। পারভিন এসে গায়ে হাত দিয়ে দেখে গিয়েছিলেন জ্বরটার কিছু নেই, ভিজেছে বলেই শরীরটা একটু ঝিমিয়ে গেছে হয়তো। মেয়েটা হাঁচি দিচ্ছে একটু পরপর। আফজাল হোসেন বাড়ি এসে মেয়ের হাঁচি শুনতেই একের পর এক হুকুম চালিয়ে যাচ্ছেন। আদা চা করে দাও, হাতে পায়ে সরিষার তেল দাও, ডাক্তার ডাকবো নাকি, সর্দি লাগলো না কেমনে, ভিজতে দিলাকে। মাত্রাতিরিক্ত মাথা খারাপ করায় ক্রমশই বিরক্ত হয়ে যায় পারভিন, তবুও অব্যক্ত থেকে যায় বিরক্তি। মেয়ে পাগল বাবা, অল্পতেই স্ত্রীর উপর গলা উঁচু করেন মেয়ের কিছু হলে। চাপা বিরক্তি নিয়ে সরিষার তেলে রসুন ছেড়ে দিয়েছে পারভিন। পরি এসে দাঁড়িয়ে আছে পাশে। বাটিতে তেল তুলে দিলেই গরম তেল নিয়ে চেয়ারম্যান কাকার ঘরে যায় পরি। কাকা, আপাই কিন্তু পড়ে না ঠিকঠাক, অথচ সামনের সপ্তাহে পরীক্ষা, মাস্টারে কইয়া গেল। আফজাল হোসেন কিছু বলার আগেই ভুরু কুচকে অর্পা বলে, তোকে কে বললো পণ্ডিতি করতে? যা বলছি এখান থেকে। আফজাল হোসেন মেয়েকে থামায়। উল্টাই বপইরা। অস্পষ্ট বিড়বিড় করতে করতে চলে যায় পরি। কেউই শুনেনি তার উক্তি। আফজাল হোসেন মেয়েকে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য ভালো জ্ঞান দিতে দিতে হাতে পায়ে গরম তেল ঘষে দিচ্ছেন। প্রায় এমন আহ্লাদ ব্যক্ত করার সময় জমে ওঠে বাবা মেয়ের মধ্যে। তখন যত প্রয়োজন আর অভিযোগ প্রকাশ করতে একদমই ভুল করে না অর্পা। শিশুকাল থেকেই এইরকম আহ্লাদ পেয়ে অভ্যস্ত। ঘুম ঘুম চোখে তাকিয়ে পরীকে জানালা বন্ধ করতে দেখেছে ইফতেখার। জড়ানো গলাতেই বলে, মাকে আদা চা করতে বলিস তো পরি। বকুল কাকা মইরা গেছে। ভুরু জোড়ায় সূক্ষ্ম ভাঁজ ফেলে ছটফট উঠে বসে ইফতেখার। কি? কখন? কিভাবে মারা গেল? আপনি ভুল শুনছেন ভাইজান। মইরা গেছে তা তো কয় নাই, পইড়া গেছে পিছলা খাইয়া। একবারে বেধড়ক পড়া গোয়াল ঘর হইতে পটল খেতে পটল তুলতে গেছে। বিরক্তি জাগ্রত হয় ইফতেখারের চেহারায়। আমি তোকে কি বলেছি? শুনছি আদা চা করতে কইছেন, আম্মাই ডেক ভইরা চা করছে। আপনি স্বপ্নে থাইকাই কইছেন নাকি জায়গা কইছেন? বুঝার জন্য অন্য কথা কইলাম। আপনার ঘুমটা পুরোপুরি ভাঙ্গাইলাম। সন্ধ্যা হয়ে গেছে, বাইরে গিয়ে একটু দেখা আসেন। আসলে আপনি যা শুনছিলেন তাও ঠিকই শুনছিলেন। ক্রুদ্ধ চোখে তার যাওয়ার দিকে তাকিয়েছে ইফতেখার। তার মুখের পরিবর্তন দেখেই প্রস্থানের পা বাড়িয়ে নিয়েছিল পরি। তবুও যেতে যেতে কথা শেষ করে গেল। এই বাড়ির কাউকে সে এমনিতে ভয় পায় না, তবে রাগলে ভয় পেতে 1 সেকেন্ড সময় লাগে না। এখনো লাগেনি। শেষ দেখার চোখ জোড়ায় বুকে ধরফর উঠে গেছে। রান্নাঘরে এসে ফিসফিসিয়ে বলে, আম্মা, বড় ভাইজান চা দিতে কইল। ওই যে চা দিয়ায়। আমি পারতাম না, মাফ করেন। যেই রাগা রাখছে আমার উপর। কে? কি করলি আবার? আধা ঘুমে থাইকা চা চাইছে।
আমি পুরা ঘুম ভাঙাইয়া দিছি, এটাই আমার দোষ। ঢং না দেখাইয়া ডাকার আগে চা নিয়ে যা। আমি পারতাম না, আমার ভয় লাগতেছে। আমি আবার সামনে গেলে নিশ্চিত কিছু একটা ছুঁড়া মারবো। কবে না জানি আমিই তোরে মাইরা ফালাই, এইসব ঢং দেখার জন্য কাজে রাখছি। মারবেনই তো। আমি হইলাম কামের বেডি, আপনারা মালিক। দোষ করলে আর না করলে মার দেওয়াটা আপনাকে অন্তত দোষের কিছু হইতো না। চোখের উপর আঁচল চেপে দিয়ে মেঝেতে বসে যায় পরি। একটা কিছু বললে চোখের পানি নাকের পানি সব এক করে আবেগ ছড়াতে আসে। প্রচুর পরিমাণে বিরক্ত হয় তখন পারভিন। এখনো হচ্ছে, ইচ্ছে করছে সত্যি মেরে বসুক। এতদিন যাবৎ কাজ করছে, কে মেরেছে তাকে আজ অব্দি মাছ ভাজাটা হয়ে এলেই চুলা বন্ধ করে কাপে চা ঢেলে নেয় পারভিন। হুহু কুহু করতে করতে আঁচল সরিয়ে আবার এদিকে উকি দেয় পরি। আপাতত বড় ভাইজানের ঘরে চা দেওয়া হতে তার বেঁচে যাওয়া চাই কোনোভাবে। 3 কন্যা জননী মজিতা 3 মেয়েকে সংসারে পাঠিয়েছে কিশোরী বয়সে। বয়স তত না গড়ালে অভাব এবং একাকিত্বেই যেন বৃদ্ধা হয়ে উঠেছে। বিধবা জীবন চলে, স্বামীর আধভাঙ্গা ঘরখানায় থাকে, জমি হতে কিছু ফসল তুলতে পারে, মেয়েরা মাঝে মাঝে কিছু দেয়। পরম করুণাময়ের করুণায় এতেই জীবন চলে। না খাইয়ে রাখেন না তিনি বান্দাকে। সপ্তাহখানেক আগে এক যুবতী এসে ভিড়েছে তার ঘরে। এক আত্মীয়ের পরিচয় আরেক আত্মীয়, দূরাত্মীয়। মেয়েটাও নাকি তার মতো একাকী জীবন পার করছে। এই গ্রামে এসেছে কোনো কাজের ব্যবস্থায় নিয়োজিত হতে, পড়ালেখা জানা আছে, সুযোগ পেলেই কোনো সংস্থায় জড়িত হয়ে যাবে। দূরাত্মীয় বলেই অপরিচিত এই গ্রামে তার কাছে এসেছে। মজিদার ঘরে থাকার নিমিত্তে স্বল্প পরিমাণে কিছু ভাড়াও প্রদান করবে। খালাম্মা ডেকেই যেন মন জয় করে নিয়েছে মজিদার। ভাঙা ঘরে ভাড়া তো কেউ থাকতে আসবে না, কিন্তু মেয়েটা ভালো ঘরের ভাড়া প্রদানও করতে পারবে না, তাই তার ভাঙা ঘরই প্রয়োজন। এই তো ভাঙা বলতে ফুটো চালা আর বেড়ার নিচের অংশ মরিচায় কুড়মুড়ে 2 কক্ষ বিশিষ্ট এই ঘরখানায় মজিদার আশ্রয়স্থল। বাড়ির একপাশে মজিদার ঘর, অন্য পাশে তেমনই টিনের আরেকটা ঘর তার দেবর সাত্তারের। যদিও মেরামত করা সাত্তারের ঘরখানা চকচকে এবং বারান্দা বিশিষ্ট। কয়েকদিনের টানা বৃষ্টিতে উঠোনের সাথে সাত্তারের ঘরের বারান্দার অবস্থাও নিদারুণ। আজ রোদের দেখা পেতেই সাত্তারের স্ত্রী শিরিন সকাল হতে মেরামতে বসেছে ঘর দুয়ার। বারান্দার মাটি এবড়ো থেবড়ো হয়ে যাওয়ায় বলে কাদা নিয়ে বসেছে লেপে দিতে। তাকে দেখে মজিদাও ঘরের পীড়া লেপে দিতে উদ্যত হয়েছে। দূরাত্মীয় শ্রাবণ মেয়েটা সকালে দোকান থেকে পরাটা এনে খেয়েছিল মজিদাকে সাথে নিয়ে। পরপরই কাঁধে ব্যাগ চেপে বেরিয়েছে কাজের খোঁজে। এই দুপুরে ফিরেছে রোদের তীক্ষ্ণতায় চোখ কুচকানো রেখে। ঘরের প্রবেশপথে পা দিতেই আটকে গেছে মাত্র লেপে যাওয়া দুয়ারে। পা তুলতেই জুতার তলাতে উঠে এসেছে মজিদার পরিশ্রম। মাত্রই পুকুর থেকে গোসল করে বাড়ি এসেছে মজিদা। শ্রাবণকে পা তুলতে দেখেই সে বুঝে গেছে কি ঘটেছে। দ্রুত পায়ে ছুটে এসে চেঁচায়, দেখছস খালি কি ডা করলো। দাঁত চেপে পিছু নেমে আসে শ্রাবণ। আমি একদম খেয়াল করিনি খালাম্মা। চোখ থাকলে তো খেয়াল করবি। আসলেই নেই, সূর্য মামা অন্ধকার করে দিয়েছে পৃথিবী। মাত্র লেপা পোছা কইরা গোসল করতে গেলাম, অহনে আবার প্যাক ধর্মু ক দেখিনি। এক হাতে কপাল চেপড়ে জিপ কাটে শ্রাবণ। মজিদা বলে, যা যা পা উড়াইয়া ঘরে যা, আবার পাড়া দেশস না কইলাম। ঘরও লেপেছেন? না, দুয়ারি থাহে না, আবার ঘর। পা ডিঙিয়ে ঘরে উঠে শ্রাবণ। ব্যাগ রেখে বেরিয়ে এসে এবার ভালো করে দেখে কতটা বিনাশ করেছে। 2 পায়ের ছাপে উঠে এসেছে অনেকটাই, সৌন্দর্যই নষ্ট। জুটি করা চুল খোপায় বেঁধে নেয় শ্রাবণ। উঠোনে কাপড় মেলে দিচ্ছে মজিদা। শ্রাবণ এগিয়ে এসে বলে, খালাম্মা কাদা অবশিষ্ট নেই, দিন ঠিক করে দেই আমি। থাক, তুই পারতি না, কালগা দিমুনে। পারবো, আমি তো গোসল করিনি এখনো, এইটুকু করেই গোসলে যাই। ঘরের কোণে পলিথিনের উপর কাদা দেখিয়ে দিলে শ্রাবণ তা নিয়ে ঠিক করে দেয় মজিদার দুয়ার। তা দেখে অপর পাশ থেকে শিরিন বলে, ভালোই তো কামের, আমার দুয়ারখানা লেপ্পা দিব কাডা। হাসে শ্রাবণ। মেয়েটার হাসি বড্ড সুন্দর, চেহারাও ভারী সুন্দর। উজ্জ্বল গায়ের রং দেখলে আন্দাজ করা যায় শিক্ষিত মেয়ে। কথাবার্তা চালচলন মার্জিত। শিরিনের প্রত্যুত্তরে শ্রাবণ বলে, দিতে হবে নাকি, আসবো? না থাক, শেষ হয়ে গেছে। কান্তা কোথায় চাচি, কলেজে গেছে? হ, তুই কইতে আইলা? এই তো একদিনেই একটু বেরিয়েছিলাম। পরপরই মজিদার উদ্দেশ্য বলে, খালাম্মা পেরেছি কিনা দেখবেন না? ঘরের কোণে বাকিটুকু কাদা রেখে দেয় পুনরায়। মজিদা কাছে এসে দেখে, হ, সুন্দর হইছে,
রূপে গুণে ভরা মাইয়া, আল্লাহ বাসাই রাহুক, একটা ভালা জামাই জুটুক। আরে বাবা, এত দোয়া একসাথে করলে হয়? পোলা থাকলে তোরে রাইখা দিতাম বেডি। হাসে শ্রাবণ, বলে, তাই এখন কয়েকটি চটের ছালা দিন তো দেখি। ছালা দিয়া কি করবি? কলতলায় বেড়া দিব, পুকুরে গিয়ে গোসল করতে লজ্জা লাগে আমার। এত লোকজন থাকে না, খোলামেলা পরিবেশ। দিন দিন আপনারই সুবিধা করে দিই একটা, আমারও ভালো হবে তাতে। ঘরে জমা করা চটের বস্তা বের করে দেয় মজিদা। ঘরে ধান উঠলে এগুলো কাজে লাগাতো। মেয়েটা যখন চাইছে নিষেধ করেনি। কলতলার একপাশে ঘরের বেড়া আছে, তাই একটা খুঁটি আর গাছের সাহায্যে বাকি 3 দিক ঘেরাও করে ফেললো চট বেঁধে। এবার স্বাচ্ছন্দ্যে গোসল করতে পারবে বলে বিশ্বাস শ্রাবণের। কল চেপেই বালতিতে পানি নিয়ে গোসল সারতে বিকেল হয় শ্রাবণের। খালাম্মার এই বালতিতেও ছোট্ট ফুটো ছিল, একদিকে পানি ভরলে আর একদিকে অর্ধেক ফুরিয়ে সারা। শ্রাবণ তাতে টেপ লাগিয়েছিল। এখানে আসার দ্বিতীয় দিন ভেবেছিল গোসল সেরেই কান্তার কাছে যাবে গল্প করতে। দেখা গেল তাদের ঘরে অতিরিক্ত মেহমান, তাই আর ওদিকে যায়নি। চাচির বারান্দা বুঝি এবার নষ্ট হওয়ার পথে, যদিও চট বিছানো আছে প্রবেশ পথে। শ্রাবণ মজিদাকে জিজ্ঞেস করে, তাদের ঘরে কে এলো গো খালাম্মা? দেখতে আইছে কান্তারে। ও, বিয়ে দিয়ে দেবে শীঘ্রই বুঝি? দেখাইতাছে তো, পারলেই সারা। যা দিনকাল, পোলাপান স্কুল কলেজ গেলেই নাগর ধরে। শ্রাবণ কথায় মজা পেয়ে হাসে। আচ্ছা খালাম্মা, আপনাদের এলাকার চেয়ারম্যান কেমন? ভালো সুযোগ সুবিধা দিচ্ছে তো? দেখাই তো ভালাই, ভিতরে শয়তানি। পোলাপানরেও যা বানাইতাছে। কেন, চেয়ারম্যানের ছেলেরা ভালো না? আরে হুদ্দা শয়তান, জেনে যাই হাঙ্গামা শুরু করে। কায়ুমডারে একেবারে যা মায়ের মারলো, ঝগড়া লাগাইয়া কোনো বিচারই করলো না চেয়ারম্যান। কায়ুমকে? কান্তার বড় ভাই। ও, হতেও তো পারে যে মার খেয়েছে, দোষ তারই। আরে না, জানোস না, এই কয়দিন আগেও খেলার মাঠে গিয়া ঝগড়াঝাটি বাধাইল। 2-3 ডারে মাইরা নাক মুখ দিয়া রক্ত বাইর কইরা ছাড়ছে। ক্ষমতা হ্যাগো, বুঝোস না? বুঝলাম। রাস্তার কাজ চলছে রূপনগর গ্রামের। চেয়ারম্যানের ছেলেরা স্বয়ং দাঁড়িয়েছে সবটা ঠিকঠাক চলছে কিনা তা দেখতে। বাজারের দিকটায় বেশ ভিড়। একে তো তাদের লোক, অন্যথায় বাজারে ক্রেতা বিক্রেতার সমাগম। কাঁধে ব্যাগ নিয়ে পথ পেরিয়ে যাচ্ছিল শ্রাবণ। একটু থেমে থেকে দেখেও নেয় কাজের গতিধারা। কম হলেও অর্ধশত লোক নামিয়েছে দ্রুত কাজ সম্পন্ন করার লক্ষ্যে। রাস্তা আগের তুলনায় বড় হবে মনে হচ্ছে। রাস্তা ঘেঁষা আলগা দোকানগুলো তুলে দেওয়া হয়েছে বাজার ঘেঁষা চরের দিকের জমি বালুতে ভরাট করা মাঠে। শ্রাবণ আবার চলতে থাকে। রাস্তার পাশে বাহারি ফুল গাছের ভ্যান। কি সুন্দর ফুল ফুটে আছে এক একটা গাছে। শুভ্র বেলিতে নাক ছিঁয়ে চোখ বন্ধ করে ঘ্রাণ নেয় শ্রাবণ। চোখ খুলেই দেখে নিচে একটা ঝড়ে পড়া। শুভ্রতা মলিন হওয়ার পথে ভ্যানওয়ালাকে বলল, মামা, এটা নিলাম। হ্যাঁ। মাথা নেড়ে সায় দেয় ভ্যানওয়ালা। সঙ্গে আবদারে বলে, খালা, একটা গাছই নিয়ে যান। ভ্যানের বিপরীত পাশেই একটা মোটরসাইকেল দেখা। মোটরসাইকেলের কাছে এসে আয়নাটা বাঁকা করে দেয় নিচের দিকে। ঝরে যাওয়া বেলি ফুলটা কানে গুজে দিতে দিতে বলে, যেদিন আমার একটা বাড়ি হবে সেদিন নিব মামা, আজ না। আচ্ছা, তাইলে নিয়েন। কানে ফুল গুজে চুলটাও ঠিক করে নিল সে। পরক্ষণে আশেপাশে তাকায় কেউ দেখেছে কিনা। আবার তাকে দেখেছে তো ঠিকই। 4-5 জন সদস্যের মাঝে দাঁড়িয়ে থাকা ইফতেখারকে দেখলেও তারই দিকে তাকিয়ে আছে, কানে মুঠোফোন চেপে। থমথমে ওই চোখে তাকিয়ে শ্রাবণে বুঝতে অসুবিধা হলো না যে ইনি মোটরসাইকেলের মালিক, তাই এমন প্রতিক্রিয়া ব্যক্ত করে আছেন তার দিকে। অনুমতি না নেওয়ার বিপরীতে শ্রাবণ মিষ্টি করে একটা হাসি দিয়ে চলে যায় সৌজন্যতায়। এতে অন্তত অনুমতি না নেওয়াটা দোষ বলে ধরে রাখবেন না। মূলত আয়না ঘুরিয়ে নেওয়ার সময় সেই থমথমে অক্ষিদয় এদিকে পড়েছিল। বাড়ি ফেরার আগে একটু মাঠে পা রাখে শ্রাবণ। বাতাসে ঢেউ খেলে যাওয়া বালির চর, রাস্তার দিকের আলগা দোকানগুলো এদিকেই তুলে দেওয়া হয়েছে। এর বাইরেও মোটামুটি দীর্ঘ আয়তনের খোলা মাঠ। কিশোর বাচ্চারা এই রোদেলা হাওয়ায় অকারণে ছোটাছুটি করছে। শ্রাবণ হাঁটতে হাঁটতে নদীর ধারে আসে। পাড় সৃষ্টি করে ভরাট করা হয়েছে চরটাকে, যা এখন নদী হতে অনেক উঁচুতে। পাড় ঘেঁষে সারি সারি কাশবনের সৃষ্টি হচ্ছে। শরৎ এলেই তাদের সবুজ ডাগায় শুভ্রকেশ গজাবে। মৌসুমের মৌ যেন এক একটা ফুল। এই যে সেও বোধহয় এক মৌসুমি ফুল, যার কানেও লেগে আছে আরেক ফুলের অস্তিত্ব। বেলের ঘ্রাণ এখনো যেন নাকে ধাকাচ্ছে বাতাসের বেগে বেগে।
মাথার ওড়না পরে উড়ো চুলের খোলামেলা হচ্ছে বিনা অনুমতিতে। কখনো পাল্টা ধাক্কায় মুখে এসে লাগে কিছু, কখনো উদর্য বেগে ছুটে যেতে চায় পিছু বাঁধন ছেড়ে। শ্রাবণ কিছুক্ষণ সময় শান্ত চোখে তাকিয়ে থাকে অশান্ত নদীর স্রোতে। ওই দূরে নদী পারাপারের নৌকা দেখা যাচ্ছে ঘাটে। মাঝপথে যাত্রীবাহী নৌকাটি বড্ড বিপাকীয় অবস্থায় হেলে দুলে লড়ছে বাতাসের সাথে। বর্ষাকাল মানেই ভরো ভরো নদী, তার উপর তীব্র বাতাস আর স্রোতের প্রতিকূলতা। তবুও খাটুনিতে অবসর টানে না মাঝি। নৌকা ভিড়বে কি ওপারে? নিজের প্রতিচ্ছবি হঠাৎ নৌকায় কেন দেখা যায় এভাবে? পরক্ষণে বাড়ি ফেরার জন্য পুনরায় পথ ধরে। কাছাকাছি এসে কান্তাকে পেয়ে যায় রাস্তায়। এই মেয়েটার সাথে অল্প সময়ে গভীর ভাব জমে উঠেছে শ্রাবণের। অবসর পেলে সে গল্প করতে চলে আসে শ্রাবণের কাছে। বয়সও বড় হয়, আপু আপু বলে ডাকে, কিন্তু ভাবটা পুরোই বন্ধুসুলভ। শ্রাবণকে নাকি তার বড্ড ভালো লাগে, তাই ছুটে চলে আসে। কিন্তু এই মুহূর্তে শ্রাবণকে দেখে একদমই কোনো উল্লাসিত প্রতিক্রিয়ায় ভাসেনি মুখাবয়াবে। নিজের মতো পথ চলছে অবিরত। কলেজ ছুটি হলো? মলিন মুখে কান্তা মাথা নাড়ে। শ্রাবণ নির্দ্বিধায় প্রশ্ন তোলে, মন খারাপ নাকি? হ্যাঁ, কিছুটা। আমার তো মনে হচ্ছে অনেকটা। কি হলো? হয়নি, তবে হতে দেরিও নেই, বুঝি। হয়নি, আবার দেরি নেই। কিঞ্চিত চিন্তিত হয়ে যায় শ্রাবণ। গতদিনের ঘটনায় আকস্মিক বলে ওঠে, তোমার বিয়ে ঠিক হবে? এ তো ভারী খুশির ব্যাপার। একদমই না। সে কি, কেন? এখন বিয়ে করতে চাও না, নাকি ছেলে পছন্দ হয়নি? কোনটা? ছেলে দেখিনি। তবে? জানি না। ভীষণ বিষণ্ণতায় চেহারায় ধারণ করে হনহনে পায়ে বাড়িতে ঢুকে যায় কান্তা। শ্রাবণ চিন্তিত ভঙ্গিতে বুড়ু টানা দেয়, পা বাড়ায় খালাম্মার ঘরের দিকে। কি একবার পা ফেললো কাদায়। এখন যতবার বাইরে থেকে ঘরে যায় কিংবা ঘর থেকে বাইরে আসে ততবারই ধোকা খায়। নিজের উপর হেসে পা ডিঙিয়ে ঘরে উঠে সে। নিজেদের ঘর হতে বোরকা ছাড়িয়েই আবার এই ঘরে শ্রাবণের কাছে ছুটে আসে কান্তা। একটু আশপাশ তাকিয়ে দেখে যেটি নেই ঘরে। তখনকার অব্যক্ত ব্যাপারটা শ্রাবণকে জানানোর জন্য সঙ্গে সঙ্গেই বলে, আপু, আমি জানি। সকালে নাস্তার পর এক কাপ চা নিয়ে বারান্দায় বসেছেন আফজাল হোসেন। দৃষ্টি সম্মুখে একটা পাকা ঘরের কাজ চলছে। যেহেতু সন্তানদের কেন্দ্র করে সকল সম্পত্তির সঞ্চয়, সেহেতু ঘরের নকশার ভার ছেলেদের উপরে ছেড়েছেন। কোথায় কি দরকার হিসেব জমা করে বাবার অনুমতিতে টাকা খরচ করছে। পছন্দ অনুযায়ী ঘর নির্মাণে মিস্ত্রিদের পাশে থেকে থেকে দুই ছেলে নিজেদের মধ্যে আলোচনা করে ফরমাশ প্রদান করছে। সব মিলিয়ে ভালোই লাগছে আফজাল হোসেনের। ছেলে দুইয়ের মধ্যে কখনো কোনো রকম দ্বন্দ্ব না এলেই হয়। এক ঘরে সর্বদা একত্রে থাকবে, তাই প্রত্যাশা। সম্পত্তির ক্ষমতা একসময় বন্টন হয়ে গেলেও মনটা যেন কখনো পৃথক না হয়। বাবাকে বারান্দায় বসতে দেখে ছোট ছেলে আধার বিপু এসে হাজির হয় নির্মাণাধীন ঘর হতে। আব্বা, কিছু কথা ছিল। কি? কিছু টাকা দরকার। কিসের? একটা খেলার আয়োজনের জন্য। ফুটবল লিগ ছাড়বো ভাবছি। অনেকদিন যাবৎ খেলা হয় না। তুই তো প্রত্যেক দিনই খেলোস। খেলছি ঠিক আছে, মানে আয়োজন হয় না। আগামী শুক্রবার একটা আয়োজন রাখতে চাই। এক রাস্তার কাজ ধরছি, আরেক বাড়ির কাজ ধরছি, টাকা উঠতেছে না। দুদিন পর পর এত খেলাধুলার লিগ লাগাইস না। এগুলা সাইরা উঠি, মাস তিনেক পরে খেলার আয়োজন নিয়ে হাজির হইস। কত আর লাগবে একটা খেলার আয়োজনে? এত বড় কাজ হয়, আর এইটুকুতে কি মানে আটকাই থাকবো কিছু? যেটা বুঝোস না ওইটা নিয়ে কথা বাড়াইস না। কইলাম তো মাস তিন পরে যোগাযোগ করিস। রাস্তার কাজ কদ্দূর আগাইছে দেখায়। তখন নজর রাখতে কইছিলাম ওইদিকে 1 ইটও যেন চুরি না হয়। আগের বার রাস্তার ইট নিয়ে জামশেদ মেম্বার বাড়ির বাউন্ডারি দিয়া বইছিল, মনে আছে? অথচ আমি চেয়ারম্যান, বাড়ি তখন বাউন্ডারি ছিল না। এমন কত জামশেদ যে খাপ পেতে থাকে রাস্তায়, ধরা মুশকিল। যা ওদিক দিয়ে ঘুরায়। হুকুম মোতাবেক চলে যায় বিপু। তবে মুখমণ্ডলে পোষা চরম বিরক্তি। বাবা টাকা দিল না আয়োজনের, অথচ কত প্রত্যাশা ছিল শুক্রবারই আয়োজনটা করবে। মাস যাবৎ খেলে নাকি এই পরিণতির শেষে। হনহনীয় পথ চলতে চলতে হঠাৎ ইটের উপর হোঁচট খায়। সামনের দিকে 2-3 কদম হেলে গেলেও পড়েনি নাকে মুখে উপচে। পিছু হতে কেউ বলে, আরে আরে আস্তে, এখনই তো পড়ে যেতেন। ঘাড় ঘুরিয়ে পিছু দেখতে পায় শ্রাবণকে। এই মেয়েটাকে আগেও একবার দেখেছে কায়েমদের বাড়িতে। শ্রাবণ তার পাশাপাশি হাঁটতে ইচ্ছুক হয়ে এগিয়ে আসে। এত তাড়াহুড়ো কেন করছেন? আস্তে ধীরে চললেও তো পথ শেষ হবে, সাথে আপনিও সুরক্ষিত থাকবেন। পাশাপাশি একটা মেয়ের চলা স্বস্তিতে কেমন বিঘ্নতা তুলে দেয় বিপুর। গলাটা হালকা খাকারি দেয় সে। মুখের বিরক্তিটুকু একদম উপস্থিত নেই। শ্রাবণ জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন?
এদিকেই রাস্তা নির্মাণ কাজে ইট চুরি যায় কিনা তা দেখার দায়িত্ব আমার উপর অর্পণ হয়েছে। দায়িত্ব পালনে যাচ্ছি। তাই চেয়ারম্যান বাড়ির ওদিকে নজর রাখবেন। বুড়োর মাঝে হালকা ভাঁজ পড়ে যায় বিপুর। কেন? চেয়ারম্যান বাড়িতে নাকি পাকা দালান উঠছে রাস্তা নির্মাণের সঙ্গে সঙ্গে। যদি কোনোভাবে রাস্তার নাম করে আনা ইট এই দালানে গেঁথে যায় তো? মানে আপনি কি বলতে চাইছেন? আরে খেপে যাচ্ছে নাকি? আমি তো কিছু বলতে চাইছি না। আমি হচ্ছে দুদিনের জন্য আসা এই গ্রামের অতিথি। লোকমুখের সন্দেহ আপনার সাথে শেয়ার করলাম আর কি। দায়িত্বে যখন আছেন আপনি, যাই হোক, আর একটা হেল্প করতে পারবেন? কোন ব্যাপারে? কবিরাজ বাড়িটা দেখিয়ে দিতে পারবেন একটু? আমার এখন সময় নেই। আমরা মানুষরা এই কথাটা একদম ভুল বলি। সময় আমাদের ঠিকই থাকে, কিন্তু ব্যবহার করতে ইচ্ছা বোধ করি না। এই যেমন আপনি এখন চাইলে একটু হেল্প করতে পারেন, প্লিজ। আপনাকে হেল্প করে আমার কি লাভ? শ্রাবণ কিঞ্চিত ভাবুক হয়ে পড়ে। লাভ? সব ক্ষেত্রে লাভ কেন খুঁজতে হবে? আমিও তো আমার লাভে আসিনি, একজনের উপকার করতে এসেছি। আপনিও কি এখানে লাভ লস না খুঁজে পারেন না? না। করবেন না হেল্প? আমি আসলে একজনের বিয়ে ভাঙতে চাইছি। হঠাৎ চমকে উঠে যেন বিপু। শ্রাবণ তার এভাবে তাকানো দেখে জিজ্ঞেস করে, ভয় পেলে? শ্রাবণের চোখে দৃষ্টি রেখেই বিপু জবাব দেয়, না। মেয়েটা বিয়েতে রাজি না, জোর করে বিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না, বলুন। কবিরাজি করে বিয়ে ভাঙাবেন? খানিক হেসে উঠে শ্রাবণ। আরে না, এত কঠিন পাপে আমি যাব না। কবিরাজ বাড়ি নাকি ওই পাত্রের ঠিকানা। একটু বুঝিয়ে সুঝিয়ে বলে দেখবো আর কি, যদি পাত্রের সদয় হয় তাতে। ঠোঁট কার্নিশে মৃদু হাসি রেখে নিশ্চুপ চলতে থাকে বিপু। হঠাৎই যেন ফুফাতো ভাই খালিদের সামনে পড়ে গেল। দিক বিদিক না তাকিয়ে খালিদের সন্দেহভাজন চোখে উপেক্ষার চেষ্টায় মত্ত হয় সে। পায়ের গতি বাড়িয়ে দেয় নিমেষে, যেন সে একা পথের পথিক। মেয়ে তো দূর, কারো সাথে হাঁটছে না ভুলেও। এদিকে তার হাঁটার গতিতে শ্রাবণও নিজ পায়ের গতি বাড়িয়ে তার সমতলে পথ চলতে প্রস্তুত হয় কবিরাজ বাড়ি চিনে ওঠার প্রত্যাশায়। মহা মুশকিল। ভাইয়ের সন্দেহের বুঝি এবার আরো গভীর সৃষ্টি। কি করে বলবে, আপনি একটু পিছু হাঁটুন? আমার ভাই তাকিয়ে আছে আমাদের দিকে, তবুও বিড়বিড়িয়ে বলার চেষ্টা করে, আপনি একটু আস্তে হাঁটুন। শ্রাবণ বুঝতে না পারে তার মুখে তাকিয়ে জিজ্ঞেস করে, কি বললেন? আস্তে হাঁটুন। আস্তে হাঁটবো কেন? আপদ। যেখানে অপরিচিত মনে করানোটা জরুরি, সেখানে আরো মুখের উপর তাকিয়ে যেন ভাব জমানো। কিন্তু শ্রাবণ তো জানে না তার কোনো ভাই যে তাকিয়ে আছে। নিরুপায় বিপু নিজেই পায়ের গতি কমিয়ে দেয়। শ্রাবণও তার অনুরূপ। বিপু এবার স্পষ্টই বলে, আপনি হাঁটতে থাকুন সামনে, আমি একটু আসছি। আচ্ছা। ততক্ষণে তারা বাজারে চলে এসেছে। রাস্তার বিপরীত পাশে বিপু যায় নির্মাণ কাজের দেখাশোনার দায়িত্বে থাকা লোকদের সাথে কথা বলতে। কাজ ঠিকঠাক হচ্ছে কিনা জিজ্ঞেস করেই আবার শ্রাবণকে পাঠানো পথে যায়। সবচেয়ে বেশি বিরক্তিকর এই খালিদ ভাই। তুই এসেছিস কাজে নজর রাখতে, সেখানে ভাইয়ের উপর নজর রাখা কি দরকার? অদ্ভুত। এতক্ষণে বাজারের সীমা অতিক্রম করে যায় শ্রাবণ। বিপু পিছু ডাকে শেষ প্রান্তে দাঁড়িয়ে। শ্রাবণ ফিরে আসতেই বলে, আর যেতে হবে না, এই যে এটা কবিরাজ বাড়ি। ও ওকে, ভীষণ ধন্যবাদ। বাড়ি দেখিয়েই পিছু পথে ফিরতে শুরু করে বিপু। শ্রাবণও তার সাথেই চলতে শুরু করেছে এবারও। আরে আপনি ফিরে আসছেন কেন? দেখলাম তো, এইটাই না? হ্যাঁ এইটা, কিন্তু যে কাজে এসেছেন তা করতে যাচ্ছেন না কেন? কাজ তো আমি এখনই করব না, চিনতে এসছি, চেনা হয়েছে ব্যাস, তাই চলে যাচ্ছি আবার। ও আচ্ছা। আর আপনি করে পিছু ডাকছিলেন, এটা কোন ধরনের অভ্যাস? কাউকে ডাকতে হলে নাম জানলে নাম ধরে ডাকবেন, নয়তো পুরুষ মহিলা ভেদে বয়সের তারতম্যর ভিত্তিতে আপু ভাইয়া আঙ্কেল আন্টি কিছু তো একটা সমাধান করতে পারেন। আসলেই বোধহয় রাস্তা এভাবে পিছু ডাকাটা ঠিক হয়নি, তাই কিঞ্চিত লজ্জাবোধ হলো। শ্রাবণকে প্রত্যুত্তরে বলল, সরি। ইটস ওকে, পরের বার খেয়াল রাখবেন। আপনি তো আমার বয়সে বড় বলে মনে হচ্ছে না। নাম কি আপনার? আমি বর্ষাকালে শ্রাবণ, ঋতু ভেদেই আসি আবার চলে যাই। বিপু ঈষৎ হাসির ঠাঁই দেয় মুখে। শ্রাবণ জিজ্ঞেস করে, আপনার নাম? আতাহার বিপু। বাড়ি এদিকেই? চেয়ারম্যান বাড়ি।
ও, তবে তো চেয়ারম্যান সাহেব আপনারই প্রতিবেশী। যাক, দায়িত্ব দিয়ে প্রতিবেশীর হক ভালোই বরাদ্দ করছেন তিনি। সম্পর্কে কি ডাকেন? চাচা, দাদা? আব্বা। মানে? বিস্ময় বিহব্বল হয়ে যায় যেন শ্রাবণ। বিপু চলতে চলতে তার বিস্মিত মুখে তাকিয়ে বলে, আমি চেয়ারম্যানের ছোট ছেলে। ইন্নালিল্লাহ। তখন আমি কার সামনে কি বলছিলাম? স্বাগতিক করতে করতে পায়ের গতি দ্বিগুণ বাড়িয়ে নেয় শ্রাবণ। আরে কি আর তেমন বললেন? এত জোরেই বা হাঁটছেন কেন? পড়ে যাবেন তো আবার আমার মতো। শ্রাবণ থামে না। বিপু হাসে। শ্রাবণ যথাপথে ফিরে গেলেও সে বাজার পর্যন্তই আটকে থাকে নির্মাণ কাজ দেখতে। রোদের আড়াল হতে মসজিদের সামনে ছাউনিতে দাঁড়িয়ে আছে বিপু। ইটের গাঁথনি যথাযথ হচ্ছে। খালিদ কোথা থেকে হঠাৎ পাশে এসে দাঁড়ালো। বিপুর মন বলছে কি না কি বলে এক্ষুনি। কিভাবে বা কি উদ্দেশ্যে ভাইকে উপেক্ষা করা যায় তাও ভাবতে শুরু করেছিল মাত্র। পর্যাপ্ত সময় দিল না খালিদ। সন্দেহভাজন চোখে তাকিয়ে বিপুকে জিজ্ঞেস করে, মেয়েটা কে রে? কোন মেয়ে? যার সঙ্গে গেলি? আমি চিনি না। কথাও বললি আবার বলস চিনোস না। আসলেই চিনি না। কবিরাজ বাড়ির ঠিকানা জানতে চাইলো, তাই দেখিয়ে দিলাম। মামাই কিন্তু খুব কঠিন লোক। আউল ফাউল কিছু পছন্দ করে না জানোস। এসব ধান্দা ছাইড়া কাজের কাজে মন দে। বড় ভাই হয়ে এটুকু পরামর্শ দিলাম আগ থেকে। কি মুশকিল? আমি কি ধান্দা নিয়ে ঘুরলাম? ওই ছাড়া টাকা দে, ওই ছাড়া টাকা দে কইলাম। হঠাৎ গ্রামের এক মহিলা পাগল এসে থমকে টাকা চাইলো বিপুর সামনে হাত বাড়িয়ে। হালকা ভয় পেয়ে গেছে বিপু। বলল, আমার কাছে টাকা নেই। ওই মিশা কথা কবি না। আমি জানি তুই চেয়ারম্যানের পোলা, তোগো পকেট ভরা টাকা থাকে। দে কইতাছি, নইলে রাস্তার সব ইট তুললা নিয়া গাঙ্গে ডুবাইয়া দিমু। বিপু প্যান্টের এক পকেট টেনে বের করে বলে, এই যে দেখেন, আমার পকেট ফাঁকা। আমার বড় ভাইয়ের কাছ থেকে নেন। খালিদকে দেখিয়ে দিয়ে বিপু ছুটি নেয় ছটপট। হেলেনা পাগলি বিপুর পথ ছেড়ে এসে খালিদকে ঘিরে ধরে। খালিদও নেই বলে ছুটে যেতে চায়, কিন্তু শার্ট টেনে ধরে রাখে হেলেনা। খালিদ 20 টাকা দিয়ে মুক্তি পেতে চায়, তবুও সফল হয় না। 20 টাকা নিবে না সে, 100 টাকার দাবি তার, নয়তো ছাড়বেই না। খালিদ ধমকে ধমকে ছাড়াতে চাইছে। পাগলির চোখ গলা যেন সমান ক্রুব্ধ হয়ে বেরিয়ে আসতে চাইছে। টাকা না দিলে ইট দিয়েই মাথা ফাটাবে হুমকি। বিপু দূরে গিয়ে হাসছে তাকে ফাঁসিয়ে দিয়ে। পাগল তাই রেগে কিছু করতেও পারে না খালিদ। পুরো 100 টাকাই আদায় করে ছেড়েছে হেলেনা। বাজারের পাশে ফাঁকা বালুর মাঠে কোনো পার্টি এনে বসাতে হবে। রাস্তার কাজটা সম্পূর্ণ হলেই যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে আসবে। একটা ভালো পার্টিকে ধরতে পারলে মাসে মাসে প্রচুর ভাড়া পাওয়া যাবে। যেহেতু নদীর পার, সেহেতু নৌপথেও যোগাযোগ সুস্থির রাখা সহজ হবে। ক্ষমতা আছে এখন, সুযোগ হাতছাড়া করা যাবে না। এখনই দখলের সময়। বালির নিচে যাদের জমি জমা আছে তাদের বুঝিয়ে সুঝিয়ে উপযুক্ত দাম দিয়ে তা কিনে নিতে হবে শীঘ্রই। রাস্তার বাড়ির কাজটা সম্পন্ন হলেই যেন এই ব্যাপারে মামাকে জোর দেয় ইফতেখার। সেই ব্যাপারে আলোচনা করতে করতেই খালিদ আর ইফতেখার বাজারের দিক হতে চেয়ারম্যান বাড়ি আসছিল। রোদে দাঁড়িয়ে থাকায় দুজনের কপালেই ঘাম জমে গেছে। মুখ হবে তেল চুকচুকে, কপালের ভাঁজেও চাপা খানিক বিরক্তি। ইফতেখার নিশ্চুপ শুনতে শুনতে পা বাড়াচ্ছিল। ব্যাপার মন্দ বলেনি ভাই, ভালো পার্টি জোগাতে পারলে অনেক লাভবান হওয়া যাবে। খালিদের চোখ হঠাৎ বিপুর উপর পড়ে গেল পথ ফুরানোর আগে। সাত্তারের বাড়ি হতে বেরিয়েছে বিপু। হনহন পায়ে চলছে সেও চেয়ারম্যান বাড়ির রাস্তাতেই। খালিদের মুখখানা যেন আরো থমথমে হয়ে উঠল মুহূর্তে। ইফতেখারকে বলল, দেখছস বিপু সাত্তারের বাড়িতে বের হইছে। এই পোলাটায় বেলাইনে যাইতেছে একদম। মেঘও পিছে পিছে ঘুরতে লাগছে। কোনো দায় দায়িত্ব নাই। কলেজেও যাইতো কেমন ফুটাঙ্কি করতে করতে। এর হাবভাব আমি ছোড়তেই ভালা দেখি না। কয়দিন ধইরা একটা সুন্দর মেয়ে লোক দেখি আয়ে যায় সাত্তারের বাড়ি। ওইটার পিছেই বুঝি পড়ছে। কিছু কইস কইলাম, ঘটনা গাঢ় হওয়ার আগেই সাবধানে টানিস। মামারে কইস বুঝাইতো, নইলে মামা কেমন জানোসই তো। প্রত্যুত্তরে কিছু বলে না ইফতেখার। কুচকানো দৃষ্টিতে তাকিয়ে থাকে বিপুর ধেই ধেই চলার দিকে। মামার কাছে বলা দরকার ভেবে ফুঁসতে থাকে খালিদ। চেয়ারম্যান বাড়ি পা দিতেই খালিদের 7 বছর বয়সী মেয়ে ছুটে আসে বাড়ির ভেতর হতে। বাবা, তোমারে খুঁজছি আমি। তুমি টাকা দিয়ে আসনি কে? আমি স্কুলে যাব না। হো, মনে নাই, যা স্কুলে যা। পকেট থেকে টাকা বের করে দিলেই মেয়ে চলে যায়। স্কুলে পৌঁছে দিতে অর্পাকে পিছু নিয়ে মোটরসাইকেলে বসেছে বিপু। খালিদ কেবল মটকানো চোখ তাকিয়ে থাকে তার দিকে। বিপুর এদিকে ধ্যান নেই। সে খালিদের মেয়ে তুলিকে ডাকে মোটরসাইকেলে চড়ে বসতে। তাকেও নামিয়ে দিয়ে যাবে। খুশিতে চলে আসে তুলি।
তাকে তুলে নিয়ে মোটরসাইকেল নিয়ে রওনা হয় বিপু। আফজাল হোসেন নাস্তা করে দাঁত খেলাচ্ছেন বারান্দায় চেয়ার পেতে বসে। ইফতেখার এসে বলল, আব্বা আলকাতরা টাকা দিয়েন, ইটের গাঁথনি শেষ পর্যায়ে এসে গেছে। কখন লাগবো? বিকেলেই যাব। নিয়ে যাইস। পারভিন ছেলের গলা শুনে নাস্তা করতে ডাকছে ঘরের ভেতর হতে। পরি এসে বারান্দায় উকি দিয়েও ডাকে, ভাইজান নাস্তা করতেন হাত মুখ ধুইয়া। শুনেছি। পরি খালিদের দিকে তাকিয়ে বলে, এই খালিদ ভাই, ভাবি রাঁধছে তো বাড়ির, নাস্তা কইরা বাইর হইছেন তো, নইলে আপনিও আইতেন। খালিদ জবাব দেয় না তার। মামার সাথে কথা বলা দরকার বালির মাঠের ব্যাপারে। পরি ঠোঁট উল্টে পারভিনের কাছে যেতেই পারভিন শাসানো চোখে তাকিয়ে বলে, তোরা কি আমি বলছিলাম খালিদের বউ বাড়িতে রাঁধছে নাকি তার খবর নিয়ে আইতি? বলছি খালিদ আইলে তারেও সাধিস নাস্তা করতে। কথাবার্তা ঠিক করিস, নইলে কপাল মন্দা। জন্মাইছি মন্দা নিয়া, এখন আর কপালে ভালা তো স্বপ্নেও দেখি না। এত বেশি কথা আমার একদম পছন্দ না কিন্তু পরি। আমি মানুষটাই সকলের অপছন্দের। জবাব দিয়ে সাথে সাথেই পারভিনের দৃষ্টির আড়ালে চলে যায় সে। কথার পিঠে কোনো কথা না রাখলে যেন তার বাকশক্তির জীবদ্দশা বৃথা যায় বরাবরই। পেছনের দিকে দরজা খুলে দেখে গোয়ালা যাচ্ছে ভারী ওজনের বালতি বহন করে। সে গলা ছাড়ে, ও গোয়ালা ভাই, গোয়াল হতে নেন তো খাটি ডাই। বাজার পর্যন্ত যাইতে যাইতে দুধে পানি মেশান না পানিতে দুধ মেশান? তুই কোনটা কিনবি ক দেখি। আমি কিনতাম না, কাকাই কিন্তু চেয়ারম্যান, বুঝা রাখেন। যদি নালিশ পাই কোমরে দড়ি দিব পুলিশ ডাইকা। ধুর বেটি, সকালবেলায় তোর অলক্ষণে মুখ না দেখলেই বাঁচি। আমি অলক্ষণে? তাইলে আপনার কপাল খারাপ। আমি প্রত্যেক দিন এনে আইয়া খাড়াই থাকমু আপনি যাওয়ানোর সময়, বুঝা রাখেন। গোয়ালা কদম আলী আর পিছু বলে না কিছু। ঘর হতে ইফতেখারের গলা আসে, পরি নাস্তা দিবি নাকি? আইতাছি ভাইজান। পরবর্তী দিন দুপুরের দিকে পুনরায় সাত্তারের বাড়ি আসে বিপু। ঝিরে ঝিরে বৃষ্টি পড়তে শুরু করেছে বাড়ি হতে বের হওয়ার পর। ছাতাটাও নিয়ে এলো না, ঝপাঝপ নামলেই দৌড়াতে হবে। যে কাজে এসেছে তা না করে গেলেই নয়। বড্ড সংশয় পুষে দাঁড়িয়ে আছে এই বেলা। গতকাল উকিঝুঁকি দিতে গিয়ে সাত্তার কাকার সামনে পড়ে গিয়েছিল সকালবেলা। দুপুরে তো তিনি কর্মস্থলে থাকেন, তাই সুযোগের সদ্ব্যবহার করতে আসে এই সময়। কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে পাওয়া যাচ্ছে না দৃষ্টির সীমায়। বাড়ির ভেতরে পা রাখতেও ভয় হচ্ছে। এমনই কান্তার দেখা পাই বারান্দায় কাপড় মেলে দিতে এসেছে। গলা খাকারি দিয়ে বাড়ির প্রবেশদ্বার হতে ফিসফিসিয়ে ডাকে বিপু। কান্তা। কান পর্যন্ত পৌঁছাতেই ওদিকে দৃষ্টি গাঁথে কান্তা। বিপুকে দেখে বিরক্তিকর ভাবে ভুরু কুচকে যায় তার। বিপু হাতে ইশারা করে ডাকে এগিয়ে যেতে। কান্তা মেজাজি গলায় বলে, না আয় না, একটু কথা আছে। পারতাম না এতে, আমার পায়ে ব্যথা। চেহারায় বিরক্তি ও হতাশা বাঁধে বিপু। পরক্ষণে বলে, শ্রাবণ যে, উনি বাড়িতে আছেন? কে? একটু কথা আছে, ডেকে দে। পারতাম না। ঠমক যোগে উত্তর করে ঘরে চলে যায় কান্তা। তার থমকানোর কারণে বিপুর রাগ হয়। ইচ্ছে করে এক্ষুনি একটা ঠুসি মেরে আসতে মাথায়। বিয়াদব মেয়ে একটা, কিভাবে যে শ্রাবণের কাছে পৌঁছাবে। চাচিরা কেউ দেখলে কি নাকি জিজ্ঞাসা করতে থাকে, কি নাকি মনে করে, আবার গালমন্দ শুরু করে। যতই হোক উদ্দেশ্যটা তো ওনাদের ধারণায় গালমন্দ করার মতোই, তাই যেন আরো সাহস পাচ্ছে না। চলেই যাবে নাকি? মিনিট খানেক পরেই হন হন পায়ে ঘর থেকে বেরিয়েছে কান্তা। সোজা চলে গেছে তার জেঠির ঘরে। পুনরায় বেরিয়ে আবার হন হন পায়ে গেছে নিজেদের ঘরে। যাওয়ার আগে ক্রুব্ধ চোখে একবার বিপুকেও দেখে গেছে। বিপু যেন আশার আলো খুঁজে পেল। ফিরে যাওয়ার চিন্তা বাদ দিয়ে অপেক্ষা করতে লাগলো, যার অবসান কয়েক সেকেন্ডের মধ্যেই হয়েছে। পেট ভরে মাত্র ভাত খেয়ে সেরেছে শ্রাবণ। মাথায় ওড়না তুলে ঢেকুর তুলতে তুলতে এগিয়ে আসে রাস্তার কাছাকাছি। আকাশে তাকিয়ে ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টির অবস্থা বুঝে নেয় চলতে চলতে। ও, আপনি ডেকেছেন নাকি? হ্যাঁ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, মজিদাকা কি আপনার কি হয়? খালাম্মা। কেমন খালাম্মা? খালাম্মা আবার কেমন হয়? না মানে আপন নাকি অন্য কোনো আত্মীয়? খালাম্মার বোন খালাম্মা? হ্যাঁ, বুঝতে পেরেছি, দূর সম্পর্কের। কিভাবে বুঝলেন? অধরের বাঁকে মৃদু হাসিয়ে এলিয়ে দেয় শ্রাবণ। জি, এজন্যই ডেকেছেন? আপনার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। তাই? কিসের প্রস্তাব? প্রেমের প্রস্তাব। বাবা,
কিন্তু আমি তো প্রেমের প্রত্যাশা করছিলাম না। হয়তোবা আগে থেকে তো ভাবিনি, তবে কি ভাবলে বলা যায়। আছে মনে হচ্ছে। ইচ্ছে রাখাই যায়। ঠাট্টা জুড়ে খিলখিলিয়ে হেসে ওঠে শ্রাবণ, পরক্ষণেই বলে, তবে আমি ভেবেছিলাম আপনি কোনো কাজের অফার নিয়ে এসেছেন আমার জন্য। প্রেমের চেয়ে এখন একটা চাকরির বেশি প্রয়োজন ছিল আমার। কি চাকরি লাগবে আপনার? বললেই পাবো। পাবেন কিনা জানি না, চেষ্টা করে দেখতে পারি। আমার ইচ্ছে ডাক্তার হওয়ার, কিন্তু আমি মেডিকেলে পড়তে পারিনি। আমাকে কি ডাক্তার বানানো যাবে কোনো হসপিটালে? ডাক্তারি পড়ার ডিগ্রি নেই, আবার ডাক্তার? হ্যাঁ, ফালতু কথা রাখেন, আসল কিছু বলেন। আপনি আমায় ফালতু বলতে পারলেন? সম্পর্ক স্থির হলে ক্ষমা চেয়ে অন্য কিছু বলবো। আপাতত আমাকে এটা জানান যে আপনি তো এমনিতেই বেশ রূপবতী, আবারও শিক্ষিত একটা মেয়ে। কোনো বয়ফ্রেন্ড আছে কি? 2 নৌকায় পা দিয়ে চলার যাত্রী নিতে দ্বিধা, 1 নৌকার জন্য সৎ যাত্রী চাই। কপালে আঙুল চেপে হেসে ওঠে শ্রাবণ। আপনি কথা বেশ ভালো বলতে পারেন। আপনার কথার কারণেই প্রেমে পড়ে যাবে মানুষ। তাও একটা গুণ নিজের আছে বলে গর্ববোধ করছি। এখন আপনার মনের খবরটা বললেই বড় ধন্য হই। 2 নৌকায় পা রেখে চলার যাত্রীও আমি নই। ওকে? আর প্রস্তাবের ব্যাপারটা? বলেছি না, ভাবতে হবে। প্রস্তাবপত্র। ভাঁজ করা একটা কাগজ সামনে এগিয়ে দেয় বিপু। মুখে চাপা হাসি নিয়ে একবার বিপুর দিকে তাকায় শ্রাবণ, আবার কাগজটার দিকেও তাকায় পরপর 2 বার। সত্যি সত্যি প্রস্তাব? মিথ্যে কেন বলতে যাব? তাও তো কথা, নিতেই হবে। নেওয়ার জন্যই তো দিলাম। একটু ভেবেই যেন পত্রটা গ্রহণ করলো শ্রাবণ। সন্তুষ্ট চিত্তে বিপু প্রস্থান করতে চায় এবার। শীঘ্রই জানাবেন কিন্তু। হাতের মুঠোয় কাগজ চেপে চলে যায় শ্রাবণও। কাগজটা নিয়ে ঠিক করলো না ভুল করলো, দ্বিধা কাজ করছে মনে, তবুও পড়ে দেখতে ইচ্ছুক। ঘরে পা রাখতেই মজিদা খালাম্মা জিজ্ঞেস করেন, ক্যাডে ডাকছিল রে শ্রাবণ? চেয়ারম্যানের ছেলে বিপু। কেন কেন গো, কেন? ওই যে চাকরি খুঁজছিলাম, হয়তো উনি কোনো ব্যবস্থা করে দিতে পারবেন। দিব কইছে, দেখা হুন্না যাস। ফিসফিস করে মজিদা। স্মিত হেসে সম্মতিতে পলক ফেলে শ্রাবণ। পাশের রুমে গিয়ে কাগজ মেলে পড়ে, কিছু সরল বাক্যে প্রেমে পড়ার আহ্বান। শ্রাবণকে প্রথমবার দেখতেই তার চোখে লেগে গেছে। মন যে কখন ছুঁয়ে নিল চোখের লাগাটুকু তা বুঝতেই পারেনি। প্রেম টেম জীবনে হয়ে ওঠেনি, এবার নাকি মন বলছে প্রেম করো। খোলা ও বন্ধ চোখের পর্দায় লেগে থাকা ছবিটার সাথেই প্রেম করো। মানুষ ছবির মতো কিভাবে হতে পারে? শ্রাবণের মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে, কিন্তু মনে ভর করে এক ফালি সংশয়। পত্র যে নিল, এবার কি দিবে তার উত্তর? বিকেল থেকে আবারও নেমেছে আষাঢ়ের ঢল। আগামীকাল হতে পিচ ঢালাইয়ের কাজ ধরা হতো রাস্তায়। এরই মধ্যে আবার কাজের স্থগিতের ঘোষণা আকাশ কর্তৃক। ওদিকে চেয়ারম্যানের ঘরের কাজও সাময়িক স্থগিত। 1ম তলার ছাদ ঢালাইয়ের কাজটা এই সুবিধার দিনে সেরে ওঠা গেছে। এরপর ভেতরের কাজ বৃষ্টিতে করতেও সমস্যা হবে না। ইটের গাঁথনি চলবে ছাদের কারণে একটু বিরতি নিয়ে। ঝড় হলেই সমস্যা। বাতাসের বেগে যদি কাঁচা গাঁথনিতে পানি এসে যায়, এইটুকু সংশয় মাত্র, অন্যথায় সমস্যার কিছু দেখা দিবে না বলে আশাবাদী। বারান্দায় হেঁটে হেঁটে খাড়া ঢল দেখছেন আফজাল হোসেন। বালির মাঠের ব্যাপারটা নিয়ে শীঘ্রই আলোচনা সভায় বসতে হবে। খোলা মাঠে খোলা সভা করবে অত্র জমি জমার মালিকদের সাথে। কারোই তেমন বেশি অংশ নেই। অল্প স্বল্প জমির সমন্বয়ে বড় চর ছিল। নদী ভাঙনের কারণে অনেকের জমি হারানোর পথে ছিল। নির্বাচনের পরপরই তিনি পাট তৈরি করে দিলেন। জনগণ খুশি হলো। এরপর আরো দুর্দশার শিকার হলো। বৃষ্টির পানি জমে এটা এক বিলের মতো তৈরি হলো। এখন কি ফসল করা বাদ দিয়ে মাছ চাষ করবে? তবে এই বিল যখন ভরে গিয়ে পানি চারিদিকে নামতে থাকবে, তখন মাছ কোথা থেকে পাবে? একদিকে রাস্তায় পানি উঠে তা ঘরবাড়ির দিকে নামতে শুরু করবে, অন্যদিকে মাছ সহ নদীতে গড়িয়ে যাবে। তার উপর এত গভীরতায় গ্রামের বাচ্চা কাচ্চাদের নিয়েও সমস্যা। পানি দেখলেই ঝাঁপিয়ে পড়ার বদভ্যাস আছে। নাগালহীন বিলে পড়ে তখন প্রাণ হারানোর দশাও বড্ড ভয়ঙ্কর রূপ হবে। তাই সকল সমস্যা নিরসনের সুযোগের বড় সদ্ব্যবহার করে ফেলল চেয়ারম্যান। বালিতে ভরাট করে দিল জমি। এবার বাচ্চারা খেলে বাজারে পরিধিও কিঞ্চিত বাড়ানো যায়। অর্থনৈতিক উন্নয়নে ভালো কিছু করার চিন্তাও করা যায়। এই ভালো কিছু নিয়ে তিনি আগে থেকেই ভাবছেন। খালেদ মাঝে মাঝে মাথা চড়া দেয়। আজ সকালে ব্যাপারটা বলতেই তিনি সভা নিয়ে ভাবছেন। এমনি ভাবনা ছেদ ঘটে মেয়ের দিকে তাকিয়ে। হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে যাচ্ছে অর্পা। তিনি শান্ত গলায় বলেন, পানি ধইরো না আম্মা, সর্দি লাগবো।
তবুও লাগবো। তোমার অ্যালার্জি আছে পানিতে? অ্যালার্জির ওষুধও আছে আমার আব্বুর হাতে। ঠোঁটের কোণে হাসি স্পষ্ট করেন আফজাল হোসেন। মেয়ে তার বড়ই আদরে, এমন সব কথাবার্তা দিয়েই যেন আদর কেড়ে নেয় সর্বদা। এই অসময়ে ভিজে বাড়ি আসে পিপু। বৃষ্টি শুরু হয়েছে, বেশিক্ষণ হয়নি, কিন্তু ছেলে ভেটকি মাছের মতো সাদা হয়ে এসেছে, চামড়াও কুঁচকে যাচ্ছে যেন। অনেকক্ষণ যাবৎ ভিজেছে, বোঝাই যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে মাকে ডাকে বিপু, গামছা আর পোশাক দিয়ে যাওয়ার জন্য। অর্পাকে শুরুতে বলেছিল যেতে, অলস মেয়ে পরীকে ডাকতে শুরু করেছে এখানেই দাঁড়িয়ে থেকে। পরী কখন আকাশ থেকে নেমে আসবে আর কখন তার পোশাক পৌঁছাবে, তাই মাকেই ডাকে বিপু। আফজাল হোসেন থমথমে চোখে দেখেন ছেলেকে। বাবার এমন নীরব তাকিয়ে পর্যবেক্ষণ করা ক্রমশই অস্বস্তি তুলে মনে। তবুও দাঁড়িয়ে মৃদুবেগে কাঁপতে থাকে। পারভিন চোখ গরম করে এসে প্যান্ট আর গামছা ছুড়ে দেয়। কোত্থেকে আইসোস? মুখে হাসি জাগিয়ে সে উত্তর করে, নদীতে নামছিলাম একটু। একটু না, বেশি নামছোস। চেহারায় জানাই সব। নিজের কাপড় চোপড় নিজে ধুইয়া দিবি, এক্ষুনি দিবি, বুঝছস? পরি আছে মা, তোমার চিন্তা করতে হবে না। পরি তোকে 14 পোশাক ধোয়ার জন্য নাই, তারে এক পোশাক ধোয়ার জন্য রাখা হয়েছে। ধামড়া হয়েও যখন বারবার পোশাক পাল্টাস, নিজের কাজ নিজে কর। ভেতরে চলে যায় পারভিন। বিপু চুপচাপ শরীর মুছে নিতে মনোযোগ দেয়। বারান্দার এক কোণে চেপে থাকে বাবার আড়াল হতে। পোশাক পাল্টানোর পর আফজাল হোসেন ডেকেই বসেন ছেলেকে। কিছু হাত রেখে লম্বা বারান্দার মাঝামাঝিতে অবস্থান করে বলে, খেলাধুলা তো আছেই, ঘোরাফেরাও বড্ড বেশি করতেছস। খালিদ কি কয় এগুলা? কি আব্বা? আজকাল মেয়েগো পিছন ঘুরতে দেওয়া যায় তরে। বিপু একদমই অপ্রস্তুত ছিল বাবার কাছে এখন এমন কিছু শোনার। কি বলবে ঠিক বুঝতে পারছে না। ব্যাপার জানাজানির দরকারও, আবার জানতে দেওয়াও যেন ভয়, তাই চুপই আছে বিপু। আফজাল হোসেন গম্ভীর মুখে বলেন, সাত্তার গো বাড়ি উকিঝুঁকি মারার নালিশ আয় আমার কাছে, আর যেন না শুনি। চুপচাপ ঘরে চলে যায় বিপু। এই খালিদ ভাইটা মহা ঝামেলার একটা মানুষ। এই বয়সটা কি সে পার করে আসেনি কখনো? যদি সময়টাকে দেখতে পারত, খুঁটিয়ে খুঁটিয়ে বের করতো জীবনে কখনো মেয়েদের পিছু লেগেছিল কিনা, নাকি ছ্যাঁকা খেয়েছে বলে অন্যের ব্যাপার স্যাপার সহ্য হচ্ছে না। বাবার কান পর্যন্ত পৌঁছে দিয়েছে ঝামেলাময় লোকটা। সাত্তার বাড়ি যাওয়া সে আটকাবে না, আরও বেশি বেশি যাবে, 100 বার যাবে। খালিদ ভাই পারলে আটকে ধরুক, কতক্ষণ ধরে রাখতে পারে। ঘরের ভেতর থেকে পারভিনের গলা শুনেছিল পরি, সেই মাথায় চড়ে বসেছে একদম। বিপু এসে বলার পরও সে কাপড় চোপড় ধুয়ে দিল না। নিজের কাজ নিজে করেন বলেই ছুটিতে গেল। তার ভাব দেখলে শরীর কিরমির করে উঠে বিপুরও। এই মায়ের আশকারাতেই বুঝি এমন হয়ে উঠেছে দিন দিন। মায়ের পিতৃ দেশের মানুষ তো, দুঃসম্পর্কের ভাইজি বলে কথা। সকালে ব্যাগ ভর্তি বড় একটা রুই মাছ আর টাটকা সবজি নিয়ে এলে মজিদার প্রাণ উল্লাসিত হয়ে উঠে যেন। যেখানে সে 1 কেজি 2 কেজি করে চাল সংগ্রহ করে দোকান থেকে, মেয়েটা সেখানে গত পরশু 1 বস্তা চাল নিয়ে এলো ঘরে। সে এখানে থাকছে, খাবারটা ক্রমশই বেশি লাগে। কাজেই এতদিন 2-1 কেজির পরিবর্তে 5 কেজি চালের পলেট আনত। বহুদিন পর ঘরে বস্তা উঠতেই আবেগে আপ্লুত হয়ে পড়েছে মজিদা। মেয়েটা বড্ড ভালো, নিত্যকার আহার ব্যবস্থা 4 গুণে ভালো কাটছে তার প্রতিদিন। আজ বাজারের ব্যাগটা হাতে দিতেই আবেগ জড়ানো গলায় বলে, এমনিই কাজকাম পাস না, কত পয়সা খরচ করতেছস? রিজিকের মালিক আল্লাহ, যতদিন স্বার্থে কুলাবে প্রয়োজনে ব্যয় করতে একদম কার্পণ্য করব না। এই যে আপনি একটু ভালো খেতে পেরে দিন রাত হাসছেন, আমার ভালো লাগছে তো। এককালে ভাবলে মনটা কয় তুই আমারই না হওয়া মাইয়া, কিন্তু আফসোস এই রূপ আমার নাই, তাই মাইয়া কইয়া দাবি করতে পারি না। ঈষৎ হাসি জন্মে শ্রাবণের ঠোঁটে। মজিদা মাথায় হাত বুলিয়ে বলে, আল্লাহ তোরে বহু টাকা পয়সা দিক, ভালো একটা কাজের ব্যবসা শীঘ্রই কইরা দেখ। খালা, তুই আমারে ঘর ভাড়া দেস না? কেন, টাকা লাগবে না আপনার? না, টাকা দিয়া আমি কি করমু? এই যে খাইয়া বাঁচতাছি, জীবন কাটলে এইটাই একমাত্র প্রয়োজন। এটুকু ছাড়া আর টাকার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। যান যান, চুলায় আগুন দিন, এবার একটু রান্না বান্না করে গিন্নি বেশ ধারণ করি। আয় আয়। ছাতা গুটিয়ে পরবর্তী প্রহরটা চুলোর পাশেই কাটিয়ে দেয় শ্রাবণ। বাইরে যখন তখন ধারার গতি বেড়ে ওঠে। মজিদার ঘরের কোণে আলগা চুলায় রান্নাবান্না চলে প্রাত্যহিক। একটু সুবিধা পেলেই শুকনো ডাল পাতা কুড়িয়ে বস্তা জমা করতে ব্যস্ত হয়ে যায় মজিদা। আগুন না পেলে খাবে কি? প্রায় সকাল সন্ধ্যা 2 বয়সের রমণীর মধ্যে কত রকম কেচ্চা কাহিনীর আসর জমে যায়। শ্রাবণ বেশি আগ্রহী হয় মজিদার কিশোরীকালের গল্প শুনতে। তখনকার দিনগুলো কেমন ছিল,
রীতি রেওয়াজ কেমন চলতো, কি ছিল যা এখন নেই। এসব গল্পই তাকে টানে বেশি। নাস্তা সেরেই শ্রাবণ দুয়ারে দাঁড়ায় আকাশপানে তাকিয়ে। আকাশের কি এমন দুঃখ যে দিনরাতি কাঁদতে থাকে, তা ভেবেই হাসি এলিয়ে দেয় ঠোঁটের কোণে। মনের কোণে জন্মায় আফসোস, এই যে জমিনের খেটে খাওয়া মানুষগুলোর আয় বন্ধ হয়ে আছে মেঘের অভিমানের কারণে। তার পোষণ ভরণ করবে কে, তা নিয়ে একটু ভাবনায় মত্ত থেকে বৃষ্টির গতিতে মনোযোগ দেয়। এই তো ছমছম বৃষ্টির শুরু। খালাম্মাদের উঠোনের মাটির সব পুকুরে গিয়ে জমাট বাঁধতে দেখছে প্রতিনিয়ত চোখের সামনে। ওদিকে ফসলের মাঠও ডুবে যাচ্ছে কিছু কিছু। নিচু জমিগুলো নাকি তলিয়েই যায় বর্ষায়। উঁচুতে কিছু শিরদাঁড়া হয়ে থাকে, চাষিদের নিঃস্ব না করে। শ্রাবণ আষাঢ়ের সাথে খেলতে নেমে যায় বিনা পরিকল্পনায়। ওড়নাটায় মাথা সহ ঢেকে মজিদা খালার দুয়ার ছেড়ে ট্যাপা পায়ে ছুটে যায় কান্তাদের বারান্দা ধরার নিমিত্তে। বারান্দায় আশ্রিত হতেই মাথায় হাত দিয়ে দেখে আষাঢ়ে গল্প কতটুকু সিক্ত করে তুলতে পেরেছে শ্রাবণের গল্পকে। অতঃপর ঘরে উকি দিয়ে মৃদুস্বরে বলে, চাচি কান্তা কোথায়? হ্যার ঘরেই আছে। শ্রাবণ ভেতরে প্রবেশ করে কান্তার রুমে যায়। উদাসিনী কান্তা জানালার কাছে হাঁটু জড়িয়ে বসে বৃষ্টি দেখছে বাইরে। মনটা বড্ড খারাপ। মনের ভারে হাসতেও জানে না শ্রাবণকে দেখে। নির্লিপ্ত চোখ জোড়া কেবল ঘুরে তাকায়। মেঘবালিকার মনে এত মেঘ জমা কেন? মেঘলা দিনে ভূমিতেও মেঘের ঘন ঘটা করলে বৃষ্টির অভিমান হবে না বুঝি? সে তো এসছেই শুষ্কতায় সিক্ত টানতে। ভিজছো? পুরোপুরি না, ভাবলাম তোমাকে ডেকে যাই। একা ভিজতে মজা নেই। আমার ইচ্ছে করছে না ভিজতে। গোসল করবে না পণ করেছো? ছি ছি, গোসল ছাড়া আমি থাকতেই পারি না। কাজের যত দেরিই হোক 2 মগ পানি হলেও আমি মাথায় ঢেলিনি। চলো তবে, দারুণ বৃষ্টি নেমেছে বাইরে, মন ভালো হয়ে যাবে, কথা দিচ্ছি। মলিন মুখে হাসি ধরার বৃথা চেষ্টা করে কান্তা। হবে না। শ্রাবণ হাত টেনে বলে, অবশ্যই হবে, মনের মালিন্যতা সব ধুয়ে যাবে। চলো তো। শ্রাবণের টানকে আর উপেক্ষা করতে পারে না। তার পছন্দের একজন মানুষ শ্রাবণ, অল্পতেই মিশুক ও হাসি খুশি স্বভাবের। শ্রাবণকে অনুসরণ করে কান্তা মাথায় ওড়না তুলে নেমে গেছে উঠোনে। রাস্তা থেকে সরাসরি উঠোন দেখা যায় না, নয়তো বোরকা ছাড়া বাড়ির বাইরে পা রাখাও মায়ের কড়া বারণ। পরিপূর্ণ পর্দা হয়তো করতে পারে না, তবে চেষ্টায় রাখে শিরিন। শ্রাবণ তাকে টেনে নিয়ে গেলেও তাই কিছু বলেনি শিরিন, বাড়িতেই তো আছে। তারা নেমে আসতেই ঝপাঝপ বৃষ্টির সর্বাঙ্গ ভিজিয়ে দিতে একদম দেরি করেনি। কান্তা যেন চিন্তামগ্ন হয়ে শ্রাবণের সাথে হাঁটছে। শ্রাবণ তা লক্ষ্য করে বলে, এই দেখো কি কাণ্ড, তুমি বৃষ্টিতে ভিজে তাকে উপেক্ষা করে মেঘ নিয়ে ভাবতে শুরু করেছো। এমন মীর জাফরি করলে চলে? মলিন মুখে হাসি টানে কান্তা। শ্রাবণ আরো বলে, এই তো মীর জাফরের মুখে হাসি। একটা কথা বলো তো আমায়। কি? ভাগ্যের লেখককে? আল্লাহ। তবে এত ভাবো কেন ভাগ্য নিয়ে? বিয়ে ঠিক হয়েছে বলেই তো সম্পূর্ণ হয়ে যায়নি। আল্লাহ চাইলে তুমি ঠেকাবারও কেউ না, আল্লাহ না চাইলে তুমি জোড়া দেওয়ারও কেউ না। ঠিক বলেছি কি? তবে কেন এই মন খারাপের পাত্তা দেয়া? আরে মেয়ে, হাসতে শেখো। যা পাওয়ার তা পেয়েও হাসার চেষ্টা করো, যা হারানো তা হারিয়েও হাসো। হারানোকে তোমার জন্য মঙ্গলজনক নই বলে ছেড়ে দিয়েই হাসো, দেখবে ভালো আছো, শতভাগ ভালো। তুমি এত হাসি খুশি থাকো কিভাবে? আমারও ইচ্ছে করছে এভাবে হাসি খুশি থাকতে। আগে আফসোস ছাড়ো, এবার বৃষ্টিকে ধরো, দেখি কতটুকু পারো। দুইয়ের ফিসফিস আলাপ এখানেই শেষ হয়। এবার তাদের বৃষ্টিকে উপভোগের সময়। 2 হাতের তালু 2 দিকে আকাশমুখী করে দেয় কান্তা। তালুতে পানি জমা হলেই মন খারাপ ঠেলে দিয়ে অজান্তে হঠাৎ এক ঘুরপাক খায় উঠোনে। হঠাৎ দরজার সামনে মাকে দেখে লজ্জায় জিভ কেটে ফেলে। বৃষ্টিতে নেমে নাচানাচি। শ্রাবণও খিলখিলিয়ে হেসে ওঠে তার লজ্জা পাওয়া দেখে। কান্তা যে আনন্দে নাচতেও জানতো না সে তো নাচতে ডেকে আনেনি। ছমছম পায়ে থই থই স্রোতের বাধা হয়ে ভিজতে এসেছে। মেয়ে লজ্জা পাওয়ায় শিরিন ও ঠোঁট কার্নিশে হাসি এলিয়ে ভেতরে চলে যায় লজ্জা হতে মুক্তি দিতে। ঝপাঝপ বৃষ্টির শব্দে তাদের কথোপকথন তো শুনেনি কিছু, তবে মেয়ের মনটা খারাপ যাচ্ছে তা চোখে পড়েছিল। এখন হাসতে দেখে মায়েরও মন জড়িয়েছে যেন। চলে গেছে সংকোচহীন বৃষ্টিবিলাসের সুযোগ দিয়ে, কিন্তু কান্তা আর দ্বিতীয়বার ঘুরেনি। ক্ষণে ক্ষণেই হাসি পাচ্ছে তারও। কি করলো সে? হঠাৎ বাড়ির প্রবেশদ্বারে ছাতা নজরে পড়তেই আবার হাসির বেগ কমে এলো। বাড়িতে বাইরের মানুষ এসে গেছে, ভেজার সময় শেষ তার। দৌড়ে চলে যায় ঘরে। শ্রাবণও দেখতে পেয়েছে ছাতা মাথায় বিপুকে, তবে দৌড়ে যায়নি। 2 কদম এগিয়েছে বরং, এর বেশি যায়নি। বিপুও এগিয়েছে বলে
বিপু আজ বাড়ির ভেতরে প্রবেশ করেছে। উঠোনের 2 ঘরের মাঝামাঝি অবধি আসেনি যদিও, তবুও ঘন বৃষ্টিতে তাকে মুস্কি হেসে এগোতে দেখে একটু বিস্ময় খেলেছে শ্রাবণের চোখে মুখে। মনে পড়ে গতকালের প্রস্তাবপত্রের কথা। বিপুর হাতে পলিথিন মোড়ানো কিছু আছে। সে গিয়ে মৃদু গলায় শ্রাবণের উদ্দেশ্যে বলে, আপনাকে এই বৃষ্টির মধ্যে পেয়ে যাব ভাবিনি। খুব মজা করছিলাম বুঝি? অবশ্যই, কিন্তু আপনি পাগল হলেন কেন এত বৃষ্টিতে বের হওয়ার? নতুন নতুন প্রেমে পড়লে মানুষ অকারণেই পাগল হয়ে যায়। তাই? হ্যাঁ, এটা রাখুন। হাতের মোড়ানো পলিটা এগিয়ে দেয় বিপু। কি এটা? আপনার জন্য সামান্য কিছু। সামান্য কিছু কেন? আমি মানুষটা কি এতটাই সামান্য? ধরুন তো, শুরুতে সামান্যই হয় সব, আর আপনি মানুষটা অসামান্যই। ধরুন, বৃষ্টি আমায় ভিজিয়ে দিচ্ছে পুরো। শ্রাবণ হাতে নিতেই বিপু অতিরিক্ত কিছু না বলে চলে যেতে ধরে। প্যাকেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে শ্রাবণ বাড়ির প্রবেশদ্বারে তাকায়। মুখ টিপে হেসে বিপুকে পিছু ডাকে, আতা গাছে তোতা পাখি, এদিকে আসেন। বিপু ফিরে আবার এগোয় তার দিকে। আপনি এটা কি বললেন? আপনার নাম? এটা আমার নাম না। কিন্তু আমার এটাই ডাকতে ভালো লাগলো। যাই হোক, আপনার চকলেট, ফুল আর কোক আপনার কাছে রাখুন, আর আমাকে এর সমমূল্যের অর্থ প্রদান করুন। প্যাকেটটা পুনরায় বিপুর হাতে ধরিয়ে দেয় শ্রাবণ। বিপু নিজের হাতে তাকিয়ে থেকে বিস্মিত হয়। মানে হচ্ছে, এইগুলোর পেছনে যা খরচ করেছেন তত টাকা আপনি আমাকে দিয়ে যেতে পারেন। আশ্চর্য! টাকা কেন দিব? আপনি কি টাকার জন্য প্রেম করবেন? আপনি তবে আমাকে ফুল, চকলেট এগুলো দিচ্ছেন কেন? আমি কি চকলেটের জন্য প্রেম করব? ফুল, চকলেটের সাথে টাকার তুলনা কি? হ্যাঁ, এগুলো তো শখ করে দেওয়া হয়েছে, কিছু উপহার, মন ভালো করার ওষুধ। এই ঔষধে আমার কাজ নেই তো। চকলেট খেলে দাঁত নষ্ট, ফুল নিলে কালকেই ফেলে দিতে হবে। এই কোকেও আমার মন পড়ে নেই, সবই অহেতুক মনে হচ্ছে, তাই টাকা দিলে দেন। টাকাই আমার মন ভালো করার ঔষধ। মহা মুশকিল তো, আমি টাকা আনিনি কোনো। টাকা ছাড়াই প্রেম করতে এসছেন? প্রেমিকা এখন এই বৃষ্টি বাদলায় বাদাম খাওয়ার আবদার করলে আপনি কোথায় যাবেন? যান, এগুলো যেখানে থেকে কিনেছেন সেখানে ফেরত দিয়ে টাকা নিয়ে আসুন। আমি আপনার জন্য আর একটু দাঁড়াচ্ছি এখানে। ধুর, আপনার প্রেম করতে হবে না, লোভী মেয়ে একটা। আমি যদি লোভী হয়ে থাকি তবে আপনি ছ্যাচরা। প্রেম কেন করতে আসেন? তার আচরণে ক্রমশ বিরক্ত একটা ভাব ফোটাতে চেয়েছে বিপু, তবুও যেন হাসি এসে যেতে চায়। আর কোনো কথা না বাড়িয়ে কপালে সামান্য বিরক্তির ভাব ধরে রাখতে চেষ্টা করে চলে যায় সে। শ্রাবণ মুখে ট্যাপা হাসি বিদ্যমান রেখে দাঁড়িয়েই থাকে। বৃষ্টিতে ভিজে, চোখ বুজে আকাশমুখী হয়ে থাকে। কপালে শিলার মতো আশ্রে পড়ে বৃষ্টির ফোঁটা, অবিরত গড়িয়ে ভিজিয়ে দেয় সর্বাঙ্গ। বৃষ্টি তার বড়ই উপভোগ্য, কাগজের নৌকা হয়ে বৃষ্টি স্রোতে ভেসে যাওয়ার মতোই উপভোগ্য। দূর হতে একজোড়া চোখে প্রেমের বর্ষণ চলে এই বর্ষাকালে। শ্রাবণ আসার আগে শ্রাবণ ধারা চলছে তার হৃদয়পুরে। মোহিত হয়ে উঠতে উঠতে ছাতার গণ্ডি হতে বেরিয়ে এসেছে এবার সেও। একই প্রহরের বাদলা তাকেও ভিজিয়ে তুলেছে নিমিষে। বিপু আবার এগিয়ে আসে ভিজতে ভিজতে, টোঠের কার্নিশে হাসি, মুখে চাপা এক টুকরো চকলেট। সামনেকার উপস্থিতি আন্দাজ করতেই উপভোগের মুহূর্ত হতে বেরিয়ে আসে শ্রাবণ। চোখ খুলে এবার ভেজা বিপুকে সামনে পায়। মাথার উপর কিংবা হাতে ছাতার উপস্থিতি নেই। ভিজে একবার। এ কি, ছাতা কোথায় গেল? আপনি দেখি ভেজা কাক হয়ে গেছেন। আপনিও তাই হয়েছেন। না তো, আমি ভিজতে নেমেছি আর আপনি ভিজে গেছেন, তাই আপনি ভেজা কাক। আমিও ভেজার জন্যই ছাতা ফেলে দিয়েছি, ধরুন। মুঠোয় চাপা টাকা হস্তান্তর করে শ্রাবণের ভেজা হাতে। চলবে? কত দিয়েছেন? আমি কিন্তু দেখিনি, তবু বলছি চলবে। টাকা মুঠোয় চাপা রেখে মুখ চেপে হাসে শ্রাবণ। বিপিও হাসে, জিজ্ঞেস করে, টাকা দিয়ে কি করবেন আপনি? সংসার করব। সংসার কর্তাই তো তখন সংসারে টাকা দিবে। বেশ ভালো, এগুলো রাখুন। আপনি না খেলে আপনার বোনকে দিবেন, সে আর দাঁত নষ্ট হওয়ার ভয় করবে না। মাঝে মাঝে উপকারে এগিয়ে আসবে কিছু দিলে। ঠিক আছে, ধন্যবাদ। আবার আসবেন। এলেই কি? বসতেও তো বললেন না। যেদিন এই বাড়ির মেহমান হবেন সেদিন বসতে বলবো। প্রেম বসে থেকে হয় না, প্রেম হয় লুকোচুরিতে, দৌড়ের ওপর থেকে। প্রেমে ভয় করতে হয়, কেউ দেখে ফেলার ভয়। আমারও এখন ভয় করছে। চললাম আমি।
ফিসফিসিয়ে কথা বলে ঘরের দিকে ছুটে যায় শ্রাবণ। ঠিক শুনতে না পেলেও কাদায় খালি পায়ে বৃষ্টি স্রোতে তার ছুটে যাওয়ার শব্দ যেন চোখের আলোয় দূর হতে শোনা যায়। হৃদয়ের কলতান জমা হয়, যেন মনে করতে চাইলে প্রাণ ভরে শোনা যাবে। বিপুও ভেজা শরীর হতে শার্ট খুলতে খুলতে রাস্তা ধরে মাঠে যাওয়ার নিমিত্তে। বৃষ্টিতে ভিজেছে যখন ফুটবল না খেললেই নয়, আজ অন্যরকম খুশি সে, অন্যের মধ্যে শ্রেষ্ঠ ভীষণ রকম খুশি। এই খুশির সূত্র ধরেই সর্বোচ্চ খুশি হওয়া পর্যন্ত যেন ছুটে যাওয়া হয় এই প্রত্যাশা বিপুর মনে। প্রেম হোক তবে গোপনে গোপনে। 2 হাতে 2 ছাতা নিয়ে বাড়ি ফিরেছে ইফতেখার দীপু। পারভিন ছেলের দিকে ফেল ফেল চোখে তাকিয়ে আছে উঠোন পার হওয়া অবধি। বারান্দায় পা রাখতেই শুধায়, 2 হাতে 2 ছাতা নিয়া ভিজে আসার মানে কি?